প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক মালিনী মিলের আখ্যান থেকে, উপন্যাস থেকে পাঠ। মালিনী মিলের আখ্যান বরাক উপত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক উপন্যাস। কাছে রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব, ঈর্ষা এবং রাজনৈতিক চক্রান্ত, তার পাশাপাশি উদার এক মানবিক চরিত্র কবি ভূপেন্দ্র বাচস্পতি রয়েছে। বরাক উপত্যকার প্রথম পুঁথি লেখক ভূপেন্দ্র বাচস্পতি, তাই তার চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী রয়েছেন, সুধীরপনায়ন রয়েছেন, আরো অনেক চরিত্র রয়েছে। কিভাবে এই অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে বসতি গড়ে উঠেছিল তার নানান তথ্য রয়েছে। কে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল তার কথাও রয়েছে, বিদ্রোহীও রয়েছে। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব পড়ে নিচ্ছি। নারীদের সমৃদ্ধের অনুবাদ থেকে উপন্যাসের নানা অংশে রয়েছে সেই সময়কার বাংলা, তাই পাঠককে সেই সময়ের বাংলা অনুধাবন করতে কিছুটা ব্যাঘাত হতে পারে। তাহলে পড়ে নিচ্ছি মালিনী মিলের আখ্যান উপন্যাস থেকে পাঠ। কৃপাময়ী লক্ষ্মী গো যাবৎ থাকে গড়ে, লক্ষ্মী থাকিলে মান সকল ভুবনে, লক্ষ্মী ছাড়া হলে তো বিজয় নাই রণে, লক্ষ্মী ছাড়া পুরুষের বুদ্ধি হত হয়, তবু কৃপা আছে যারে সেই মহাশয়, লক্ষ্মী ছাড়া পুরুষের ছাড়ে বন্ধুজন। এই পংক্তি লক্ষ্মীর বন্দনা নারীদের সমৃদ্ধ অনুবাদকৃত ভূপেন্দ্র বাচস্পতি থেকে নিয়েছি। পৃষ্ঠা 2 রয়েছে নারীদের সমৃদ্ধ। যখন কবি ও পুরোহিত ভূপেন্দ্র বাচস্পতি লক্ষ্মী বন্দনা পাঠ করেছিলেন তখন খুব মনোযোগ দিয়ে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী ছাড়াও অন্যান্য অমাত্যবর্গ শুনছিলেন। হঠাৎ এক ফাঁকে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী তার পার্শ্বরক্ষক তনয়াকে ডাক দিয়ে বলেন, মালিনী ও সুরেশ্বর যেন পাঠ শেষে তার সঙ্গে দেখা করে। তনয়া মালিনী ও সুরেশ্বরকে রাজমাতা দেখেছেন বলার পর হঠাৎ তারা ভয় পেয়ে যায়। এদিকে সন্ধ্যা প্রায় হয়ে আসছে। ভুবনেশ্বর পাঠ শেষ করে ঠাকুর ঘরের দিকে চলে যাচ্ছিলেন। সুরেশ্বরের রণচণ্ডী মন্দিরের বাতিগুলিতে চর্বির তেল দিয়ে যাচ্ছিল। ঠিক তখন রাজমাতা নিজেই ডাকলেন, মালিনী তুমি এদিকে এসো না। কথার মাঝে কোনো রুক্ষতা নেই। আবার সুরেশ্বরের দিকে তাকিয়ে তিনি বলেন, তুমি এসো সুরেশ্বর। কিছু থতমত খেয়ে ভয়ে ভয়ে সুরেশ্বর আসছিল রাজমাতা চন্দ্রপ্রভার দিকে। মালিনী গলা শুকিয়ে কাঠ, প্রায় ভয়ে ভয়ে রাজমাতার কাছে এসে বলল, রাজমাতা আমায় ডেকেছেন? সুরেশ্বর রাজমাতার কাছে দাঁড়িয়ে রয়েছে। তার অবস্থাও ঠিক মালিনীর মতো। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী বললেন, আমি জেনেছি তোমরা দুদিনই বড়বক্রতা বরাক নদীর পূব পাড়ে গ্রামে প্রতিদিন দুপুরে গিয়ে যারা কালাজ্বরে আক্রান্ত তাদের সেবা শুশ্রূষা করো। আমি খুশি হয়েছি, তোমাদের সেবা ধর্ম দেখে আমি প্রীত হয়েছি। তখন শেষে বলল, আমাদের প্রতিদিন রোগীদের সেবা করার জন্য ঠাকুরকর্তা পূব পাড়ের গ্রামে পাঠান। তিনি বলেন, কেবলমাত্র রণচণ্ডী মন্দিরে দেবীর পুজো করলে চলবে না, মানুষের ভেতর গিয়েও মানুষের অন্তরে দেবতাকে পুজো করতে হবে। পূব পাড়ের গ্রামে অনেক মুসলমান, পাহাড়ি, অনেক জনজাতিরা কালাজ্বরে আক্রান্ত। তাদের নিমের বড়ির ওষুধ দিয়ে সাহায্য ছাড়াও অন্যান্য টুকিটাকি কাজে সহযোগিতা করতে হবে। আমরা ঠাকুরকর্তার নির্দেশে গিয়েছিলাম, এখনো যাই। শুধু তাই নয়, ঠাকুরকর্তা আমাদের রণচণ্ডী মন্দিরে জমে থাকা প্রণামী দিয়েও বলেছিলেন, তোমরা তাদের এই দুর্দিনে পাশে থেকো। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী রণচণ্ডী মন্দিরের মাথা ঠুকে প্রণাম করতে করতে স্বগতোক্তির মতো বলেন, অপূর্ব,
যতদিন যাচ্ছে ততই কবি পুরোহিত ভুবনের বাচস্পতিকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে এসেছে। তিনি পার্শ্বরক্ষক তনয়াকে ডেকে বলেন, আমি এখন উঠব, ল্যাটেলকে বলো পালকি নিয়ে আসছে। এদিকে কবিপুরের ভুবনেশ্বর বাচস্পতি সন্ধ্যা পুজো সেরে নিচ্ছেন। পূজার ঘণ্টা শোনা যাচ্ছে। অন্যান্য অমাত্যরাও রাজমাতা পালকিতে ওঠার সঙ্গে সঙ্গে নিজ গৃহে রওনা হলেন। অন্ধকার দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। বরাবক্র তথা বরাক নদীর কলকল ধ্বনি বাতাসে ভেসে আসছে। সারাদিন নানা ব্যস্ততায় কেটেছে সুরেশ্বরের। কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতিরও রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর নানা উদ্বেগে সারাদিন কেটেছে। আজ বিপ্রধন্যের সহোদর ভ্রাতা শতধন্য সতীর্থ সহোদাগর বন্ধুদের নিয়ে সকালবেলা বিদেশ যাত্রা করেছেন। তাদের সঙ্গে আরও 3টি বাণিজ্য তরী ছিল। এদিকে বিদ্রোহী সুবিনয় শাসিয়েছে শতধন্য বণিককে, তারা যদি বাণিজ্য তরী নিয়ে বিদেশ যাত্রা করে তবে তাকে পথিমধ্যে জলদস্যু দিয়ে লুটপাট করাবে। তাই প্রথমে শতধন্য বণিক ভয় পেয়ে গিয়েছিল। পরে রাজমাতা চন্দ্রপ্রভার আশ্বাস ও অভয়বাণীতে আজ সকালবেলা বিদেশে যাত্রা করেছে। সকাল থেকে রণজনী মন্দিরে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী, হেরাম্বসর সুদর্পনারায়ণ, রাজ অমাত্য, প্রধান সেনাপতি বিপ্রধন্য, প্রধান গুপ্তচর বিনয়েন্দ্র, মন্ত্রী পরিষদের প্রধানেরা, রাজ জ্যোতিষী, কুলগুরু সবাই উপস্থিত ছিলেন। এখন কিছুটা ক্লান্ত মনে হচ্ছে রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর। তিনি একা বারান্দায় অন্ধকারে যখন পায়চারি করেছিলেন তখন তার বিশ্বস্ত দাসী তনয়া হঠাৎ তার কাছে দৌড়ে এসে বলল, প্রধান গুপ্তচর বিনয়েন্দ্র রাজমাতার সঙ্গে দেখা করতে চায়। না, বিনয়েন্দ্র বিনা কারণে রাত্রে দেখা করতে আসবে না। তাই তনয়াকে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী বললেন বিনয়েন্দ্র যেন গোপন কক্ষে বসে অপেক্ষা করেন, তিনি আসছেন। যখন রাজমাতা চন্দ্রপ্রভা দেবী গোপন কক্ষে এলেন, বিনয়েন্দ্র বলল, কাথায় রাজমাতার জয় হোক। এই বলে দ্বিধা জড়িত স্বরে আমতা আমতা করে বলল, সুবিনয় এখনো বিদ্রোহে নানা ছক করে চলেছে। শুধু তাই নয়, গতকাল রাত্রে নিতাই মাঝি খেয়া পাড়াপাড়ের সময় দেখতে পায় শ্মশানঘাটের অদূরে, যেখানটায় আমাদের মৃত হাতিগুলি পুঁতে দেওয়া হয়েছে, সেখানটায় কিছু লোক মাটি খুঁড়ে হাতিগুলোর দাঁত চুরি করতে আসে। হাতিগুলোর দাঁত খুবই মূল্যবান ও দামি, তাই চোরের দৃষ্টি কখন যে এদিকে পড়েছে আমাদের খেয়াল ছিল না। দূর থেকে ভেসে আসছে খেয়াঘাটের হাটবারের জনমানুষের কোলাহল। বড়াপক্তা বড়াকে কাছে রাজ্যের অনেক বণিকের ময়ূরপঙ্খী নৌকো গাঠে বাধা রয়েছে। হয়তো 2-1 দিনের ভেতরই ভিন দেশের বণিকেরা কাঁটাপাশ, তুলো, তিল, তিসি নিয়ে যাত্রা করবে। আজকে শুধু হাটবারের বণিকেরা নৌকোতে তাদের কাঁচা সামগ্রীগুলো কিনে জড়ো করেছে। বিনয়েন্দ্র নিতাই মাঝিকে হাটবারের আরও বেশি সচেতন থাকতে হয়। কোনো বিদেশি শত্রু এখানে আসছে কিনা খেয়াল রাখতে হয়। হাটবারে ঘোড়া, হাতি ইত্যাদি ক্রয় করতে অনেক বিদেশিরাও বিদেশ থেকে আসে। রাজমাতাকে প্রতি হাটবারের খবর পুঙ্খানুপুঙ্খ দিতে হয়। তাছাড়া হাটবারে কাছে রাজ্যের কেনাবেচা থেকে রাজস্ব আদায় হয়। এই সব দায়িত্ব বিনয়েন্দ্রের। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী খাওয়া দাওয়া সেরে বিশ্রাম কক্ষে যখন বিশ্রাম নিচ্ছেন তখন তনয়া এসে তাকে খবর দিল রাজজ্যোতিষী শুভঙ্কর জ্যোতিষ রত্ন এসেছেন, সঙ্গে বিনয়েন্দ্রও রয়েছে। রাজমাতা বললেন তারা যেন মন্ত্রণা কক্ষে অপেক্ষা করেন, তিনি আসছেন। রাজমাতা তার সিন্ধুক থেকে হেরাম্বসর সুদর্পনারায়ণের জন্মকুণ্ডলী ও কুষ্ঠিটা বের করলেন। কুষ্ঠিটা তার স্বামী তাম্রজ নারায়ণকে প্রাগজ্যোতিষপুরের রাজজ্যোতিষী তৈরি করে দিয়েছিলেন। তার বিচার কখনো ভুল হতে পারে না। রাজ্যের যে অবস্থা, নানা সংকট সমস্যা, ভেতরে বিদ্রোহ, প্রজা অসন্তোষের ভেতর, ব্যবসায় বণিকদের কর দিতে নানা অনীহা, হেরাম্বসর সুদর্পনারায়ণ হাত পা ব্যাঙে অসুস্থ হয়ে পড়ে থাকা, এই জন্য তিনি রাজজ্যোতিষী শুভঙ্কর জ্যোতিষরত্নকে ডেকেছেন। তাকে দেখে মন্ত্রণা কক্ষে তারা বলল রাজমাতা জয় হোক, কাছে রাজ্যের জয় হোক।
চন্দ্রপ্রভা দেবী বলেন, আপনি সুদর্পের জন্মকুণ্ডলী বিচার করুন। জ্যোতিষী কিছুক্ষণ হেরাম্বস সুদর্প নারায়ণ কুষ্টি হাতে নিয়ে পড়লেন। কুষ্টিটা বুঝে পড়তে লেখা। তারপর মাটিতে ছক কষে আঁকিবুকি করে কিছুক্ষণ থমকে দাঁড়ালেন। মুখটা গম্ভীর হয়ে রাজমাতার দিকে তাকালেন। রাজমাতা বলেন, ভাগ্য যাই থাকুক, আপনি বলুন। হেরাম্বস সুদর্প নারায়ণের কপালে কি আছে? আমি রাজ্যের রাজমাতা হলেও একজন মা, সুদর্পের ভবিষ্যৎ ভাবতে হচ্ছে আমার। তখন রাজজ্যোতিষী শুভঙ্কর জ্যোতিষরত্ন রাজমাতাকে বলেন, সুদর্পের কুষ্টিটা খুব ভালো নয়, তাই কিছু প্রতিকার করতে হবে। রাহু পঞ্চমে, মঙ্গল লগ্নে, যদিও ও গুরু অনুকূল আছে, আর রবি শিষ্য বলেই সে বেঁচে রয়েছে। এখনো নতুবা তার গুড় বিপদ হতো। তার কেতু খুবই খারাপ, তাই তাকে বারবার লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। রাজার যদি এই অবস্থা, তাহলে রাজ্যের উপরও তার প্রভাব পড়ে। একমাত্র তার প্রতিকার নরবলি। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী এই নরবলির বিপক্ষে। তিনি কখনো চান না রক্তে বাসে দেবী রণচণ্ডীর পুজো দিতে। রাজজ্যোতিষীকে বললেন, এর বিকল্প কিছু কি নেই? আমি নরবলি দেওয়ার পক্ষে নেই, আপনারা এখন যেতে পারেন। আমাকে এর বিকল্প কোনো শাস্ত্রীয় বিধান আছে কিনা বিচার বিশ্লেষণ করে বলুন। রাজজ্যোতিষী ও বিনয়েন্দ্র চলে যাওয়ার পর তিনি বারান্দায় দাঁড়িয়ে একা একা ভাবতে ভাবতে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হল। তিনি বাল্য বয়সে শুনেছেন কামাখ্যা মন্দির পুনর্নির্মাণকালে 140 জন মানুষ বলি দেওয়া হয়েছিল। সেই নরবলির নৃশংসকতা ভাবলে আশ্চর্য হতে হয়। এইখানে এই তথ্যটি আমি যে গ্রন্থ থেকে নিয়েছি তার প্রসঙ্গসূত্র নরবলির নৃশংসতম উদাহরণ, পৃষ্ঠা 17, গ্রন্থ অসম সাংস্কৃতিক ইতিহাস, জ্যোতির্কুমার বরগাঞ্জি। এই উপন্যাসে অনেক তথ্যগুলো রয়েছে অসমিয়া গবেষকদের গ্রন্থ থেকে নেওয়া। এই তথ্যগুলো নরবলির নৃশংসতম উদাহরণ, পৃষ্ঠা 17, গ্রন্থ অসমের সাংস্কৃতিক ইতিহাস, জ্যোতির্কুমার বরগাঞ্জি। এই ঘটনার যেন পুনরাবৃত্তি কাছে রাজ্যে রণচণ্ডী মন্দির না হয়। সন্ধ্যা হয়ে গেছে, রণচণ্ডী মন্দিরের সন্ধ্যা আরতির শব্দ শোনা যাচ্ছে না। তনয় এক ফাঁকে চর্বি বাতি জ্বালিয়ে দিয়ে গেছে। আজ অনেকদিন পর ভোরবেলা মা কামিনীর সঙ্গে ফুল তুলতে গিয়েছেন মালিনী। কাক ডাকা ভোরে যখন কামিনীর সঙ্গে তার মেয়ে মালিনী ফুল তুলতে যেতে গ ধরেছে, তখন মালিনীর বাবা মহেশ মালি বারবার বারণ করেছে মালিনীও কখনো যেন রাজবাড়ি ফুল বাগিচে না যায়। তাছাড়া তাকে নিয়ে যখন অনেক কথা উঠেছে, তখন তার সংযত থাকা দরকার। তার প্রত্যুত্তরে কামিনী বলল, সে তো আমার সঙ্গে যাচ্ছে, এভাবে ভয়ে গুটিয়ে থাকলে চলবে না। সে তো কোনো অন্যায় করেনি, তাহলে অযথা ভয়ে বাড়িতে কেন থাকবে? তাছাড়া তুমিও চলে যাবে রাজবাড়ির কাজে, আমার সঙ্গে গেলে ওর মন ভালো থাকবে। তারপর রণচণ্ডী মন্দির পুজো পাঠের নানান অর্ঘ্য সাজাবে, সেখানেও তো আমি থাকবো। কবিপুরে ভুবনেশ্বর বাচস্পতি তাকে কন্যার থেকেও বেশি স্নেহ করেন। তাকে দেখলে ভুবনেশ্বর বাচস্পতি খুশি হবেন। প্রতিদিনই আমাকে মালিনীর কথা জিজ্ঞেস করেন। এ নিয়ে বেশ কথা কাটাটি হয়ে গেছে মহেশ মালি ও কামিনীর। মহেশ মালি ও কামিনীর। প্রায় রাগ করে মহেশ মালি বলল, তুমি যা বলো বুঝো তা করো। মনে রেখো, তোমার মেয়ে কচি খুকি নয়, তার যথেষ্ট বয়স হচ্ছে। এই বলতে বলতে মহেশ মালি রাগে গজগজ করতে করতে চলে যায় রাজবাড়ির কাজে। রাজবাড়িতে নানা রকম ফাইফরমাস তাকে করতে হয়। কখনো সে রাজবাড়ি ঘোরাঘুরি দেখভাল করে, কখনো রাজবাড়ির দেওয়ালে চুন দেওয়ার কাজ করে। সব কাজগুলি কাজে রাজবাড়ির প্রধান গুপ্তচর বিনয়েন্দ্রের নির্দেশে করতে হয়। রাজমাতার এই ব্যাপারে তার সঙ্গে কোনো কথা হয় না, তবে রাজমাতা তাকে চিনেন মালিনীর পিতা বলে। আজ মালিনী কিছুটা সুস্থ বোধ হওয়ায় মার সঙ্গে এসেছে রাজবাড়ির ফুলবাগানে ফুল তুলতে। এদিকে সকালবেলার বড়বক্র তথা বরাক নদীতে স্নান ইত্যাদি নিত্যকর্ম সেরে কবিপুরের ভুবনের বাচস্পতি ও সুরেশ্বর রণচণ্ডী মন্দিরের দিকে যখন যাচ্ছিলেন, ঠিক তখন রাস্তার মধ্যে মালিনীর সঙ্গে সুরেশ্বরে দেখা। কবিপুরের ভুবনেশ্বর বাচস্পতি মালিনীকে দেখে বললেন, কেমন আছিস মা মালিনী?
তোর জন্য বড় চিন্তা হয় আমার। শরীর ভালো লাগলে তুই রণচণ্ডী মন্দির আসিস, আমি তো আছি, ভয় পাস না। আগের মতো পূজা নৈবেদ্য ইত্যাদি সাজাতে আমাকে সাহায্য করিস। তুই যে আমার আরেক মা, তোকে না দেখলে আমার যে শরীর ভালো থাকে না। তুই যে আমার চোখের মণি, তোকে যে কষ্ট দিয়েছে সে তো রণচণ্ডী দেবীর অভিশাপে এখন পক্ষাঘাতে তার হাত পা দুটি অবশ। সে তো মূর্খ, জানে না দাম্ভিকতা আর অহংকারের রাবণের মতো শক্তিধরেরও পতন ঘটেছিল। সে তো তুচ্ছ থেকে তুচ্ছ। তাছাড়া তুই রণচণ্ডী দেবীর আশ্রিতা, তোকে পদাঘাত করা মানে আমার চিন্তা মনন দর্শনকে পদাঘাত করা। আমি সারা জীবন রণচণ্ডী দেবীর পুজো করে এসেছি। আমার তিনকুলে কেউ নেই। এই কাজের রাজ্যে সবার হিতের জন্য আমি প্রতিদিন দেবীর কাছে প্রার্থনা করি। আর তোকে কিনা এক দুষ্ট লম্পট বিনা কারণে প্রযুদস্ত করে অপমান করেছে। মা রণচণ্ডী কিভাবে ক্ষমা করবেন তাকে? তবে তার স্ত্রী কন্যা নিয়ে পরদিন ভোরবেলা তার আত্মীয়রা তাকে সঙ্গে নিয়ে দেবীর কাছে ক্ষমা চেয়ে এসেছিল। জানি না দেবী তাকে ক্ষমা করবেন কিনা। তবে তুই আর কোনো দুঃখ করিস না, তুই তোর কর্ম করে যা, দেবীর কাছ থেকে দূরে সরে যাস না কখনো। ডিমাসা রাজপরিবার ডিমাপুর থেকে মাইবং, তারপর কাছা, যেখানে তারা গেছে না। ডিমাসা রাজপরিবার ডিমাপুর থেকে মাইবং, তারপর কাছা, যেখানেই তারা গেছে না কেন, তাদের আরাধ্য দেবী রণচণ্ডীকে ভুলেনি। রণচণ্ডী দেবীকে উপেক্ষা করার দুঃসাহস কারও নেই এবং কোনোদিন থাকবে না কারো। শত শত বছর ধরে দেবী আমাদের রক্ষা করে চলেছেন। তিনি জাগ্রত। তার সেবায়ত এবং পূজারীর প্রতি দেবীর বিশেষ দৃষ্টি বা করুণা থাকে। তিনিও সুরেশ্বর দেবীর করুণার ধন্য হয়েছে। তুমিও সুরেশ্বর দেবীর করুণার ধন্য হয়েছ। দেবী তোমাদের পরীক্ষা করছেন নানাভাবে। আর এখান থেকে তোমরা যদি সরে যাও ভয়ে আতঙ্কে, তাহলে দেবী রুষ্ট হবেন। মালিনী তোমার প্রতি যে খারাপ ব্যবহার করেছেন, নগরপাল এর জন্য আরও কোনো অভিযোগ করেনি। কেবল আমি রণচণ্ডী দেবী জপ করেছি, আমার রাগকে শান্ত করেছি। দেবী মহামায়া তৎক্ষণাৎ বিচার করেছেন। এই বলতে বলতে কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি রণচণ্ডী মন্দির সিঁড়ি পর্যন্ত এলেন। পেছনে সুরেশ্বর, তার পাশে পাশে আসছে মালিনী। কিছুটা দূরে দেখা যাচ্ছে কামিনীকেও, তাদের হাতে দেবী রণচণ্ডীর পুজোর ফুল। অনেকক্ষণ পর হাঁটতে হাঁটতে মুখ খুলল মালিনী। না ঠাকুর কর্তা, আমি দেবীকে ছেড়ে কোথায় যাব? আর দেবী তো আমার সব, আমার ধ্যান জ্ঞানে, আমার চেতনায় তিনি আমাকে উজ্জীবিত করে রাখেন। আর আমি তো আপনার কাছ থেকে মানুষকে সেবা করার শিক্ষা পেয়েছি। আমার সঙ্গে সুরেশ্বর আছে, সেও মানুষের সেবা ধর্মে জীবনকে উৎসর্গ করতে চায়। দেবীর দয়ায় আমরা বেঁচে আছি। বিভিন্ন বাসপতি সকালবেলার পূজার সামগ্রী জোগাড় করতে ব্যস্ত হয়ে দেবী প্রতিমার কাছাকাছি গেলেন। এদিকে সুরেশ্বর মালিনীর দিকে তাকে বলল, কদিন আমার কোনো কিছুতেই মন ভালো ছিল না। কেন জানি তোমার কথা বড় বেশি মনে হয়েছে। কি কারণ থাকতে পারে? এত লোক তোমার আমার প্রতি বিদ্বেষের রাজমাতার কাছে নালিশ জানিয়েছে। যে রাজমাতা কিছুদিন আগে পর্যন্ত আমাকে এবং তোমাকে ডেকে নিয়ে প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছিলেন। তোমার মনে পড়ে সেদিন প্রধান সেনাপতির ভাই ময়ূরকণ্ঠী নৌকো নিয়ে বিদেশ যাত্রা পরে রাজমাতা রণচণ্ডী মন্দিরে এসে আমাদের অনেক পরামর্শ দিয়েছিলেন। সেই রাজমাতা আমাদের প্রতি বিরক্ত। কবিপুরের ভুবনের বাসপতির সঙ্গে এই নিয়ে তিক্ততাও হয়ে গেছে। রাজমাতা জানেন না কবিপুরের ভুবনের বাসপতি একজন সাধক। তাকে রুষ্ট করলে দেবী অসন্তুষ্ট হবেন। তিনি আমাদের তো পুত্র কন্যা থেকেও বেশি স্নেহ করেন। আমরা ভুবনের বাসপতির মুখে একই কথা সবসময় শুনতে পাই, মানুষের সেবা করো। মানুষের ভেতর দেবতাকে জাগিয়ে তোলো। সকাল বিকাল রণচণ্ডী পুজো যেমনি করতে হয়, তেমনি মানুষের জীবনের নানা সংকটের সময় দাঁড়িয়ে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। তার বিশ্বাসকে তো আঘাত করতে পারি না। আমরাও তারই মন্ত্রে দীক্ষিত। শত শত লোক পুপ্পাড়ের গ্রামে কলেরা ও ম্যালেরিয়া আক্রান্ত। আমাদের ওদের পাশে যেতে হবে। তাদের দেবী পূজার প্রণামী ও বস্ত্র ইত্যাদি দিয়ে যেমন সাহায্য করতে হবে, তেমনি তাদের বলতে হবে দেবী
তোমাদের রক্ষা করবেন। এই কাছের রাজ্য ছেড়ে অন্য কোথাও তারা যেন না যায়। জানি এইসব কাজ বড় কঠিন। তোমাদের বিপক্ষেই সবাই, কেবলমাত্র পুপাড়া গ্রামের দুস্থ অসহায় মানুষ ছাড়া আর ঠাকুরকর্তা আমাদের পাশে আছেন বলেই আমরা শক্তি পাই। মালিনী এতগুলো কথা শুনে বলল, এতে কিছু হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। বিছানায় ছিলাম অনেকদিন। তাই সকালবেলা বাবা যখন মায়ের সঙ্গে আমাকে নিয়ে কথা বলছিলেন তখন বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। তোমার কথা শুনে এখন স্পষ্ট বুঝতে পারছি, না, কোনো অশুভ শক্তির কাছে পরাজয় স্বীকার করবো না। আমাদের মাথায় আশীর্বাদের ধুলো দিতে দেবী রণচণ্ডী আছেন। তিনি তো অশুভ শক্তি নাশিনী, তার কৃপাধন্য আর সাধক কবি ভুবনেশ্বরের মন্ত্রশিষ্য আমরা। বড়ভক্ত তথা বরাক নদী কাল থেকে কালান্তরে দেবী রণচণ্ডীর নানান গল্প গাইতে গাইতে দেশের থেকে দেশান্তরে চলে যাচ্ছে। না, কোনোদিন কেউ যেন রণচণ্ডীকে একটুখানি উপেক্ষা না করে। যদি কেউ তাকে উপেক্ষা করে তাহলে ফল হবে ভয়ঙ্কর। সে কথা বারবার উচ্চারণ করে যাচ্ছে উচ্চকণ্ঠে। আর তার যারা সেবায়ত কিংবা পূজারী, তাদের যদি কেউ অপমান বা অত্যাচার করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। সে রাজা হোক, প্রজা হোক কিংবা দস্যু তস্কর, যেই হোক না কেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রতি পর্বে রোমাঞ্চকর ঘটনা রয়েছে, রোমাঞ্চকর ঘটনা রয়েছে। কবিতা উৎসব এডুকেশনের অনুষ্ঠান দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন।